আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বই থেকে অধ্যায় 9 নিয়ে আলোচনা করব। অধ্যায় 9 তোমরা অবশ্যই জানো যে ত্রিকোণমিতি, এখানে চ্যাপ্টারটি হচ্ছে ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতিক বিষয় নিয়ে আজকে আমি কিছু তোমাদের সঙ্গে বেসিক আলোচনা করব। তো ত্রিকোণমিতি বিষয়টা আসলে ত্রিকোণমিতি অর্থাৎ ত্রিকোণমিতি অনুপাত বলতে বোঝাচ্ছে ত্রিকোণমিতিক রেশিও। রেশিও বলতে হচ্ছে অনুপাত। তো তোমরা দেখো ইতিমধ্যে আমি লিখে রেখেছি ত্রিকোণমিতিক অনুপাতকে আমরা ত্রিকোণকে আমরা ত্রিকে ভাঙালে কি পাও, ত্রি থেকে আমরা 3 পাই, আর গণ থেকে হচ্ছে ধার, আর মেট্রন মানে হচ্ছে পরিমাপ। অর্থাৎ ত্রিকোণমিতি অর্থাৎ হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত বলতে যেটাকে বোঝানো হচ্ছে ত্রি অর্থাৎ 3, গণ অর্থাৎ ধার এবং মেট্রন অর্থাৎ হচ্ছে পরিমাপ। এটি হচ্ছে ত্রিকোণমিতি। অর্থাৎ ত্রিকোণমিতিতে আমরা একটি সমকোণী ত্রিভুজ থাকবে, যেহেতু 3টা কোণ থাকবে সেখানে ত্রিভুজটা অবশ্যই হবে সমকোণী ত্রিভুজ। এবং সমকোণী ত্রিভুজে আমরা সকলেই জানি যে একটি কোণ থাকে সমকোণ, এবং সমকোণ সংলগ্ন যে দুটো বাহু থাকে, একটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে ভূমি। তো সমকোণ সংলগ্ন যে দুটি বাহু উচ্চতাটা হচ্ছে লম্ব এবং ভূমির সাথে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে ভূমি। তো এই দুটির নাম আবার একটু ভিন্ন আছে, তোমরা খেয়াল করো। আমি একটি সমকোণী ত্রিভুজ আগে অঙ্কন করব। একটি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের 3টা কোণ, এই 3টা কোণের আমরা পরিমাপ করব ত্রিকোণমিতিতে। তো 3টা কোণের পরিমাপ বলতে আমরা জানি যে এটি তো 90 কোণ, সমকোণ যেহেতু এটি হচ্ছে 90 কোণ, 90 ডিগ্রি। আর এখানকার যে দুটো কোণ রয়েছে এই দুটি কোণ থেকে আমরা বিভিন্নভাবে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো নির্ণয় করতে পারবো। তো সেই পর্যায়ে আমি পরে যাচ্ছি, তোমরা আগে এখানে খেয়াল করো যে সমকোণ সংলগ্ন যে বাহুটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে, একটিকে বলা হয় লম্ব আর একটিকে বলা হয় ভূমি। আর এটিকে আবার অনেক সময় কি বলা হয়, আর সমকোণের বিপরীত বাহুটাকে কি বলা হয়, অতিভুজ। আমরা সর্বদাই জানি যে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। এই বিষয়গুলো কিন্তু তোমরা সেই 8-এ শিখে এসেছো, ক্লাস 8-এ খুব সুন্দরভাবে তোমরা শিখে এসেছো। তো আর এটিকে আমরা কি বলি, আমরা এটিকে বলি ভূমি আর এটিকে বলি আমরা লম্ব। লম্বটাকে কিন্তু আবার বিপরীত বাহুও বলা যায়। লম্বটাকে কি বলা যায়, লম্বকে আমরা বলতে পারি বিপরীত বাহু। আমরা লম্বটাকে বলতে পারি বিপরীত বাহু, আর ভূমি যেটা আছে সেটাকে আমরা বলতে পারি সন্নিহিত বাহু। এটিকে আমরা বলতে পারি সন্নিহিত বাহু। আচ্ছা, তো খেয়াল করো এখানে ভূমি লম্বটা, এখানে খেয়াল করো যদি আমরা সি কোণ ধরি, সি কোণের মান ধরলাম থিটা, সি কোণের মান ধরলাম থিটা, তাহলে থিটা কোণটা কি আসবে, সি কোণের বিপরীত বাহুটাই হচ্ছে লম্ব, আর সি কোণের সংলগ্ন যে বাহুটা সেটা হচ্ছে তোমার ভূমি। আর ভূমিটাকে কি বলা হচ্ছে, সন্নিহিত বাহু। আর সমকোণ কিন্তু যে পাশে থাকুক না কেন, সমকোণের বিপরীত বাহুটা সর্বদাই হবে অতিভুজ। অর্থাৎ এখানে এই সমকোণের বিপরীত বাহু এসিটাকে বলা হচ্ছে এখানে অতিভুজ, এসিকে বলা হচ্ছে অতিভুজ। আমরা সর্বদাই আরেকটা কথা মনে রাখবো যে সমকোণী ত্রিভুজের অতিভুজটাই হচ্ছে কিন্তু বৃহত্তম বাহু। বৃহত্তর বাহু। এক কথায় সমকোণী ত্রিভুজের 3টা বাহুর মধ্যে অতিভুজটা সর্বদাই হবে বড়, এই জন্য অতিভুজকে বলা হয় বৃহত্তর বাহু। আচ্ছা, এখন কথা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে সমকোণ, আর বাকি দুটো কোণ তো অবশ্যই সূক্ষ্মকোণ, কেননা বাকি দুটি কোণের সমষ্টি আবার 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি হলে আলাদাভাবে পৃথকভাবে আমরা এ কোণকে সূক্ষ্মকোণ বলতে পারি, সি কোণকে সূক্ষ্মকোণ বলতে পারি। এখন আমরা এই সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করার চেষ্টা করব। তো ত্রিকোণমিতিক অনুপাত আমরা যেহেতু এই অধ্যায়টি আমাদের কাছে সম্পূর্ণ নতুন, তো আমরা জানি যে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে টোটাল 6টি। সর্বমোট হচ্ছে 6টি। সেগুলো আমি একটু বোর্ডে লিখে দিই, তোমরা একটু খেয়াল করো। প্রথমে হচ্ছে সাইন, তারপর কস, তারপরে আমরা দিতে পারি টেন, তারপরে কট, তারপরে সেক এবং কোসেক। এই টোটাল 6টি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এদেরকে কি বলা হচ্ছে, এদেরকে বলা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এদেরকে বলা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর আমরা সূক্ষ্মকোণের সাহায্যে আমরা মানগুলো বের করতে পারবো। তো তোমরা একটা জিনিস খেয়াল করো, তোমাদেরকে কিছু বিষয় মনে রাখতে হবে, যেমন সাইন। সাইন থেকে যেটা পাই আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে, আমরা যদি থিটা কোণটাকে, সি কোণটা থিটা, এটাকে যদি আমরা সাইন থিটা ধরে নিই, খেয়াল করো সাইন থিটা যদি ধরে নেই, সাইন থিটা ধরলে আমাদের এখানে আসবে লম্ব বাই অতিভুজ। এটা সূত্র মনে রাখতে হবে তোমাদের। লম্ব হচ্ছে এবি, আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে সাইন থিটা সমান আমরা কি পেলাম, লম্ব বাই অতিভুজ। এরপরে দেখো
সাইনের পরে আমরা যেটা নিয়ে আসবো, সাইনের সঙ্গে কিন্তু কোসেকের একটা সম্পর্ক আছে। সাইনের সাথে কার সম্পর্ক আছে? কোসেক। অর্থাৎ সাইনের বিপরীত হচ্ছে কোসেক, সাইনের বিপরীত কোসেক। তাহলে সাইন থিটা যদি হয় এবি বাই এসি, সেখান থেকে আমরা কসেক থিটা, হ্যাঁ সাইনের সাথে কসেকের সম্পর্ক কি? অতিভুজ বাই লম্ব, উল্টা হয়ে যাবে, এক কথায় উল্টা হবে। যেহেতু সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তাহলে বিপরীত হলে এটাও বিপরীত উল্টে যাবে, অর্থাৎ এসি অতিভুজটা উপরে হবে আর লম্বটা নিচে আসবে। একইভাবে দেখো কসের সাথে আবার ট্যানের সেকের সম্পর্ক আছে, কসের সাথে সেকের সম্পর্ক। সেটা কীরকম? আমি যদি এখানে কস লিখি যে কস থিটা সমান আবার হবে তোমার ভূমি বাই অতিভুজ। এখন সাইনে ছিল লম্ব বাই অতিভুজ, কসে হবে ভূমি বাই অতিভুজ। ভূমি কত? ভূমি হচ্ছে বিসি, আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এসি। তাহলে কস থিটা আমরা সমান কি পেলাম? ভূমি বাই অতিভুজ। আচ্ছা, কসের সাথে যেহেতু আবার সেকের সম্পর্ক রয়েছে, কসের সাথে কার সম্পর্ক রয়েছে? সেকের। তাহলে কসের বিপরীত হচ্ছে সেক, তাহলে সেক কি আসবে? সেকটা উল্টে যাবে, জাস্ট উপরে হবে এসি, নিচে হবে বিসি, অর্থাৎ অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আচ্ছা, এবার খেয়াল করো ট্যানের সাথে আমার কটের সম্পর্ক, ট্যানের সাথে সম্পর্ক কটের। তাহলে আমরা যদি ট্যান লিখি, ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি। তাহলে ট্যানের অপোজিট যেহেতু কট, অর্থাৎ ট্যানের বিপরীত যেহেতু কট, কাজে কট হয়ে যাবে বিসি বাই এবি। কট হয়ে যাবে কি? বিসি বাই এবি। তাহলে আমরা এভাবে কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত তিনটা মনে রাখলে বাকি তিনটা কিন্তু আমরা এমনিতেই বের করতে পারবো, ঠিক না? তোমরা খেয়াল করো, আমি সাইন যদি মনে রাখতে পারি সাইনের বিপরীত কোসেক, অর্থাৎ আমি সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, সেখান থেকে কোসেক হয়ে যাবে অতিভুজ বাই লম্ব। একইভাবে দেখো কসের সাথে সেকের সম্পর্ক, কসের অপোজিট হচ্ছে সেক, তাহলে কস যদি হয় তোমার ভূমি বাই অতিভুজ, তাহলে সেক কি হবে? অতিভুজ বাই ভূমি। একইভাবে দেখো ট্যানের সাথে কটের সম্পর্ক, ট্যানের অপোজিট হচ্ছে কট, অর্থাৎ ট্যান যদি হয় লম্ব বাই ভূমি, কট হবে ভূমি বাই লম্ব, জাস্ট খালি উল্টে যাবে। তাহলে আমাদের সাইন মনে রাখলে কোসেক পেয়ে যাবো আমরা, হ্যাঁ কস মনে রাখলে আমরা সেক পেয়ে যাব, আবার ট্যান মনে রাখলে আমরা কট পেয়ে যাব। উল্টাভাবে যদি আমি চিন্তা করি, কোসেক মনে রাখলে আমি সাইন মনে রাখতে পারবো, হ্যাঁ সেক মনে রাখলে আমি কস মনে রাখতে পারবো, আবার কট মনে রাখলে আমি ট্যান মনে রাখতে পারবো। তোমরা এভাবে তিনটা মনে রেখে বাকি তিনটা কিন্তু নিজেরাই বের করে নিতে পারবে। তো এইভাবে আমরা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের ক্ষেত্রে আমরা এই 6টি ত্রিকোণমিতিক যে অনুপাত আছে সেগুলো আমরা অনায়াসে বের করতে পারবো। তো এখন আবার খেয়াল করো, আমি এবার সূক্ষ্মকোণ ধরে নিলাম, এই কোণটাকে এবার আমি সূক্ষ্মকোণ ধরে নিলাম, এটার নাম দিলাম মনে করি বেটা, এটার নাম দিলাম আমি বেটা, ঠিক আছে? কোণের আমরা বিভিন্নভাবে নাম দিতে পারি, কিংবা আমি যদি এ কোণে রেখে দিই সেটাও রেখে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো বিটা, এই বিটাকে আমরা কি লিখবো এখন? দেখো তো সাইন বিটা, সাইন বিটা। আমি কি কথাটা বললাম? যে কোণটা ধরবা তার বিপরীতটাই হবে লম্ব, এবং বিপরীত বাহুটাকে আমরা বিপরীত বাহুও বলতে পারি অথবা লম্বও বলতে পারি। এবার কিন্তু এ কোণ থেকে ভূমি হয়ে গেল এবি, এবার উল্টে গেল কিন্তু ভূমি হয়ে গেল এবি, আর ভূমি এই কোণে সূক্ষ্মকোণের বিপরীত বাহুটাই হয়ে গেল লম্ব, অর্থাৎ বিপরীত বাহু, আর ভূমিটা হচ্ছে কি? সন্নিহিত বাহু। তাহলে তোমরা খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা সাইন থেকে বের করবো, সাইন থেকে তাহলে লম্ব কোনটা হবে? লম্ব হবে কিন্তু এবার বিসি। এবার কিন্তু চেঞ্জ হয়ে গেল, লম্ব হয়ে গেল বিসি, লম্ব হচ্ছে বিসি, আর অতিভুজ কিন্তু কখনোই পরিবর্তন হবে না, কিন্তু কেননা সমকোণ তোমার ফিক্সড, সমকোণ এটাই হবে, সমকোণের বিপরীত বাহুটাই হচ্ছে অতিভুজ। তাহলে সাইনের অপোজিট কোসেক, আমরা কোসেক এখন সহজেই লিখতে পারবো, হ্যাঁ অতিভুজ বাই হবে লম্ব। আচ্ছা, এরপরে দেখো কস, কস বিটা দিলে ভূমি বাই অতিভুজ, এবার ভূমি কিন্তু এবি, এবি বাই এসি, কসেকের উল্টা হচ্ছে কসের উল্টা সেক, তাহলে এসি বাই হচ্ছে এবি। আর আমরা ট্যান নিব, ট্যান বেটা কি আসবে দেখো তো? লম্ব বাই ভূমি, এখানে লম্ব কোনটা? লম্ব হচ্ছে বিসি, বিপরীত বাহুটাই হচ্ছে লম্ব, লম্ব বাই ভূমি, আর ট্যানের অপোজিট হচ্ছে কট, তাহলে কট কি আসবে দেখো তো? কট আসবে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এভাবে আমরা যেদিক দিয়ে ধরি না কেন সূক্ষ্মকোণটা, সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুটাকে ধরবো আমরা ভূমি, আর সূক্ষ্মকোণের বিপরীত বাহুটাকে ধরবো আমরা লম্ব। এভাবে আমরা 6টি ত্রিকোণমিতিক অনুপাত সহজে বের করতে পারবো। তো আমি আশা করি আমি যতটুকু নিয়ে এলাম তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। তো এখন আমি আরেকটি সূত্র তোমাদেরকে বোঝাবো। তো এগুলো কিন্তু তোমাদের আসলে মনে রাখতে হবে, তোমরা মোটামুটি 3টা মনে রাখলে বাকি 3টা নিজেরাই বের করতে পারবে।
আচ্ছা, এখন আমি তোমাদেরকে আরেকটা জিনিস বোঝাবো, সেটা হচ্ছে তোমরা একটু খেয়াল করবা। ওই যে আমি যে কথাটা বললাম যে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, সাইনের বিপরীত কোসেক, ট্যানের বিপরীত কট, আর কোসের বিপরীত হচ্ছে সেক। এটা তুমি কিভাবে মনে রাখবা? মনে রাখার আরেকটি কৌশল আছে। তো কৌশলটা আমি তোমাদেরকে একটু দেখাবো। আমরা একটা সুষম সরলভুজ আগে অঙ্কন করবো। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা সুষম সরলভুজ আগে অঙ্কন করবো। এই সুষম সরলভুজ থেকে আমরা খুব সহজে বুঝে নিব যে আসলে কোনটার বিপরীত কোন ত্রিকোণমিতিক অনুপাত, সেটা আমরা সহজে বুঝে নিতে পারবো। দেখো খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি সাইন দিলাম, মনে করো এখানে সাইনের অবস্থান। সাইনের বিপরীত আমি কি বললাম? কোসেক। কোসেক তাহলে এখানে থাকবে। এরপরে দেখো কস, কসের বিপরীত হচ্ছে সেক, সেক আসবে এখানে। তারপরে দেখো এখানে যদি হয় কট, এখানে হবে ট্যান। ঠিক আছে? তাহলে দেখো খুব সুন্দর না জিনিসটা মনে রাখার মতো? খেয়াল করো তোমরা, সাইন, সাইনের বিপরীত কোসেক, আবার কোসেকের বিপরীত সাইন, কসের বিপরীত সেক, সেকের বিপরীত কস, কটের বিপরীত ট্যান, ট্যানের বিপরীত কট। তাহলে আমার মনে হয় বিষয়টা তোমরা আরো ক্লিয়ার হয়ে গেছো যে এভাবে আমরা কিন্তু খুব সহজে মনে রাখতে পারি। তাহলে দেখো সাইনের বিপরীত কোসেক, এখানে যদি আমি মনে মনে একটা 1 ধরে নিই, মনে করো 1 আছে, তাহলে সাইন, হ্যাঁ, এবং এখানকার কোণগুলোকে ধরে নিলাম থিটা, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি হবে? দেখো তো 1/কোসেক থিটা হবে না? 1/কোসেক থিটা, এই যে 1/কোসেক থিটা। একইভাবে cos থিটা, cos থিটা সমান হবে 1/sec থিটা। আর আমরা যদি tan থেকে ভাবি যে tan থিটা সমান কি হবে? 1/cot থিটা। তুমি একইভাবে আবার চেঞ্জ করতে পারো, cosec থিটা সমান 1/sin থিটা দিতে পারো। হ্যাঁ, cosec থিটা 1/sin থিটা, আবার sec থিটা 1/cos থিটা, আবার cot থিটা 1/tan থিটা। আমরা এইভাবে খুব সহজে একটা থেকে আরেকটি খুব সহজে বের করতে পারবো। তাহলে দেখো এখানে আমরা যদি এই তিনটা মনে রাখতে পারি, এই তিনটা কিন্তু আমাদের অটোমেটিকলি চলে আসবে। তো আশা করি তোমরা কৌশলটি খুব সুন্দরভাবে বুঝতে পারছো এবং সেটিকে মনে রাখবে। তাহলে তোমরা খুব সহজে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করতে পারবে। তোমরা বুঝতে পারবে যে আসলে কোথায় কিভাবে অবস্থান করছে, সূত্রগুলো সহজে বুঝতে পারবে। আচ্ছা, এখন আমি তোমাদের আরেকটি জিনিস বুঝাবো, এটাও সূত্র। ও সূত্রের যে তোমার বর্গের যে সূত্রগুলো রয়েছে, সূত্রগুলো কি আসলে সবগুলো এক একটা অভেদ না? বলো তো, সূত্রগুলো হচ্ছে আসলে সবগুলো এক একটি অভেদ। কেননা আমরা অভেদের সংজ্ঞা কি জানি? অভেদ একটি সমীকরণ, হ্যাঁ, অভেদ এমন একটি সমীকরণ যেখানে দুই পক্ষে কিন্তু সমান হয়, দুই পক্ষের রাশির মান কি হয়? সর্বদাই সমান হয়। তাহলে সূত্রের সাহায্যে আমরা কিন্তু সহজেই সূত্র ডান পক্ষ সমান বাম পক্ষ বলতে পারি। যেমন মনে করো a প্লাস b হোল স্কোয়ার সমান আমরা কি বলি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার, এখানে a b এর মান বসালে তোমার যা আসবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের মধ্যে যে মান, একই মান বসালে কিন্তু ফলাফল একই আসবে। তাহলে দুই পক্ষে কি হচ্ছে? সমান হচ্ছে। এই জন্য বলা হয় সকল সূত্রই অভেদ। সকল সূত্রকে কি বলা হয়? অভেদ বলা হয়। কিন্তু সকল সমীকরণকে আবার কিন্তু তোমার অভেদ বলা যাবে না। এটা মনে রাখবা, অভেদ এবং সমীকরণের মধ্যে একটু ডিফারেন্স আছে। সেটা কীরকম? এই ডিফারেন্সটা হচ্ছে এরকম যে তোমার সকল সমীকরণ অভেদ নয়, কিন্তু সকল অভেদকে আবার সমীকরণ বলা যায়। আচ্ছা, এটা আমাদের আজকে আসলে আলোচনার বিষয় না, আমরা যেখানে ছিলাম সেখানেই যাব। তো তোমরা দেখো, এটি হচ্ছে আমরা একটা কৌশল শিখলাম। এখন আমি আরেকটি কৌশল তোমাদের শেখাবো। হ্যাঁ, আরেকটি কৌশল তোমাদের আমি শেখাবো, শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো। তো এখানে আমি এখন তোমাদের আমি যে বর্গের কথা বললাম, বর্গের সূত্র যেগুলো আছে এগুলোকে আসলে এক একটা অভেদও বলা হয়। এই অভেদগুলো আমি তোমাদের দেখাবো যে কিভাবে সম্পর্কগুলো আমরা নিয়ে আসতে পারি। তো এখানে আসলে আমি এই চিত্রটি আর চেঞ্জ করবো না, এখানে জাস্ট খালি বর্গ দিয়ে দিব। হ্যাঁ, এখানে আমি বর্গ দিয়ে দিলাম, এখানে বর্গ দিয়ে দিলাম, বর্গ বর্গ বর্গ। তাহলে দেখো এখানে আমি কিছু জিনিস অ্যাড করব। খেয়াল করো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, হ্যাঁ, এভাবে একটা আমি চিহ্ন দিয়ে দিব, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এখানে আমি কোণগুলোকে থিটা মনে করলাম, কোণগুলোকে কি মনে করলাম? থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হবে? 1 হবে। আবার দেখো আমরা আরেকটা সূত্র পাই,
তারপরে আবার দেখো এখান থেকে আরেকটা সূত্র পাওয়া যায়। তুমি যদি এখানে এইভাবে দাও, এখানে ধরো আমি এই চিহ্নটা দিয়ে দিলাম, ঠিক আছে, আর এখানে যদি আমি এভাবে দিই, হ্যাঁ, আবার এখানেও যদি আমি মনে করো এভাবে দিয়ে দিলাম, এখান থেকে এখানে চলে গেল, আর এটাও কোথায় যাবে, এখান থেকে এখানে যাবে। আচ্ছা, এখন আমি এই চিহ্নগুলো দেওয়ার কারণ দেখে তোমাদের আমি একটু বুঝিয়ে দিচ্ছি। আমরা এখানে যেভাবে গমন করব কিভাবে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কোথায় চলে যাবে, 1 এ চলে যাবে। অর্থাৎ এখানে আমরা কি পাচ্ছি সূত্রটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এই কোণটা কিন্তু তোমার বিভিন্ন নামও থাকতে পারে, সেটা আবার দিয়ে বিটা, হ্যাঁ, তারপর আলফা, গামা, বিভিন্ন নাম থাকতে পারে। আমি এখানে থিটা ইউজ করেছি। আচ্ছা, একইভাবে আবার দেখো তোমার 1 প্লাস cot স্কয়ার থিটা, 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল কি হচ্ছে, cosec স্কয়ার থিটা হচ্ছে। 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল কোথায় যাচ্ছে, cosec স্কয়ার থিটা। আর এখানে কি হবে, tan স্কয়ার থিটা প্লাস 1, tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল হবে sec স্কয়ার থিটা। এই তিনটা সূত্র আমাদেরকে মনে রাখতে হবে। এখন এই তিনটা সূত্র থেকে কিন্তু আমরা আরো বিভিন্ন ভাবে সূত্রটাকে প্রেজেন্ট করতে পারি। যেমন মনে করো আমি যদি লিখে দিই এখানে sin স্কয়ার থিটা সমান কি লেখা যাবে, 1 মাইনাস cos স্কয়ার থিটা লেখা যাবে না? আমাদের যদি অঙ্কের মধ্যে sin স্কয়ার থিটা দেওয়া থাকে তাহলে আমরা সেখান থেকে কি লিখতে পারবো, 1 মাইনাস cos স্কয়ার থিটা। একইভাবে আরো কি লেখা যায়, আমি যদি এখানে cos স্কয়ার থিটা রেখে দিই তাহলে কি লেখা যাবে, 1 মাইনাস sin স্কয়ার থিটা। আচ্ছা, এরপরে দেখো আমি যদি এখানে 1টা রেখে দিই তাহলে এদিকে কি হচ্ছে দেখো তো, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা হচ্ছে না? তার মানে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1 হয়। আচ্ছা, আবার একইভাবে একটু খেয়াল করো, আমি যদি এখানে শুধু cot স্কয়ার থিটা রেখে দিই, এই যে cot স্কয়ার থিটা আমি রেখে দিলে কি হবে, cosec স্কয়ার থিটা মাইনাস 1 হয়ে যাবে। তাহলে দেখো এক একটা সূত্র আমরা আরো দুই ভাবে প্রেজেন্ট করতে পারি। আমাদের যখন যেটি প্রয়োজন হবে আমরা সেভাবে সেটাকে অ্যাপ্লাই করব। আচ্ছা, একইভাবে দেখো আমি এখানে 1টাকে রেখে দিলাম, 1টাকে রেখে দিলে কি হয়, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। আবার আমি যদি মনে করি যে আমি tan স্কয়ার থিটাটাকে রেখে দিব এখানে, tan স্কয়ার থিটা, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 হয়ে যাবে। তাহলে আমি একটা সূত্রকে আরো দুই ভাবে প্রেজেন্ট করতে পারছি। তো এই হচ্ছে আমাদের বর্গের অভেদ, কিংবা এটাকে সূত্র বলতে পারো তোমরা। তো এইভাবে আমরা প্রত্যেকটা সূত্র আসলে মনে রাখার একটা কৌশল, আমাদের এই কৌশলগুলো অবলম্বন করে আমাদেরকে সূত্রগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। তো সকলেই শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।